শুরুতেই আমি আরো আমার প্রতিষ্ঠান গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের একটা গুরুত্বপূর্ণ দিন, তোমরা জানো আজকের এই দিনে বাংলাদেশ ধরতে গেলে আমরা এটার দ্বিতীয় স্বাধীনতা বলছি। যাই হোক, দ্বিতীয় স্বাধীনতা তথা ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে রুখে দাঁড়ানোর যে একটা কি বলে একটা যুদ্ধ বা বিপ্লব আমরা দেখেছি, যেটা গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান। এই 24-এর গণ অভ্যুত্থানের তোমাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের মূল সেশনটা হচ্ছে আমাদের এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা এই মুহূর্তে কিছুদিন আগে এসএসসি পাশ করেছো এবং বর্তমানে বিভিন্ন কলেজে আবেদন করতেছো এইচএসসি পড়ার জন্য, তবে এইচএসসি পড়ার জন্য যে আবেদন করতেছো আরো কিছু সেকশন আছে যেগুলোতে তোমরা চাইলে তোমাদের নিজেদেরকে ইনভলভ করতে পারো। এইচএসসি পড়াশোনা করলে তারপরে কি করতে পারবা, তোমার ক্যারিয়ার পাথটা কেমন হবে, মূলত সেই শীর্ষকে আলোচনা আজকের বিষয়, আজকের এই সেমিনারে। তো শুরুতে আমিও আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এইচআর হাবিব, পড়াশোনা করছি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি ডিপার্টমেন্টে, মাস্টার্সে রয়েছে আমি। তো আমাদের সেমিনারটার অবশ্যই লাইন তোমরা ধরতেই পারতেছো যে এসএসসি পাস করার পর আমরা কি কি কোথায় কোথায় পড়াশোনা করতে পারি, আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটা গড়তে পারি এবং কোন কোন ওয়ে আছে। আসলে তুমি পড়াশোনা একটু আগে বললো যে পড়াশোনার একটা স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে, ঠিক তেমনি তোমার ক্যারিয়ার গড়ার ব্যাপারে আরো বেশি স্ট্র্যাটেজিক হইতে হবে তোমার। ব্যাপারটা হচ্ছে সবাই রেডিয়া সবকিছু হবে না, এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার ভিতরে যা আছে, তোমার ভিতরে কি আছে এটা প্রথমত ফাইন্ড আউট করতে হবে। দেন হচ্ছে তুমি কোন জায়গায় অ্যাবসুলেট, তুমি কোন জায়গায় যোগ্য, সেই পথে তোমাকে অগ্রসর দিতে হবে। এজন্য মানে অনেক পোলাপান আছে বা অনেক স্টুডেন্ট আছে যারা আসলে একটা দিকে অগ্রসর হইলে তারা ভালো করতো, কিন্তু তারা ওই দিকে না যায় আরেক দিকে যায় রয়েছে, ওইদিকে তার সফলতা নাই। আল্লাহ সব মানুষ একভাবে সৃষ্টি করে নাই, সবার একরকম মেধাও না, সবার একরকম সক্ষমতাও না। একজনের বায়োলজি সাবজেক্ট ভালো লাগে, আরেকজনের হায়ার ম্যাথ ভালো লাগে। তাহলে যার বায়োলজি সাবজেক্ট ভালো লাগে সে যদি ইঞ্জিনিয়ারদের দেখে ইন্সপায়ার হয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করতে যায়, বা সে যদি কি বলে একজন মানুষের হায়ার ম্যাথ ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে, সে যদি ডাক্তারের প্রফেশন দেখে আশ্চর্য হয়, ডাক্তারের টাকা পয়সার কথা দেখে ওই দিকে যাইতে চায়, তাহলে তো সে সফল হইব না, সে ভালো ডাক্তার হইতে পারবো না, কারণ ওইটা তো তার প্যাশন ছিল না। সেজন্য আসলে ক্যারিয়ার করার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে কোন কোন জায়গায় তুমি তোমার চান্স আছে, সুযোগ আছে, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো শুরুতেই যেটা বলতে চাই, দেখো আমাদের এখানে এসএসসি পাস করে কোথায় পড়বেন আপনি। শুরুতে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আফটার এসএসসি এক্সাম, অলরেডি তোমরা এই স্টেজে আসো আফটার এসএসসি এক্সাম, তাই না? এবং তোমাদের এখানে রেজাল্টও হয়ে গেছে, এখানে তোমাদের কি হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, মানে তুমি একদম কি বলে এসএসসি পাস, ঠিক আছে? তো এখন এসএসসি পাস করার পর তুমি এখন এই মুহূর্তে পেন্ডিং আছো, তুমি কি করবা? দেখো তোমার হাতে কি কি সুযোগ আছে এট ফার্স্ট আমরা জেনে নিতে চাই। প্রথমে যেটা বলতে চাই, এইচএসসি, তোমরা জানো এইচএসসি 2 বছরের একটা কোর্স আমাদের দেশে, যেটা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট নামক একটা সার্টিফিকেট তোমাকে প্রদান করবে। এবং এখানে 2 বছরের কোর্সটিতে আর্টস, কমার্স, সায়েন্স 3টা গ্রুপ আছে, বিভাগ আছে, তুমি তাই চাইলেই 3টা বিভাগের যে কোনো একটা বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারো। এবং 2 বছর পড়াশোনা করার পর তুমি কি করতে পারো সেটা না পরে আলোচনা করবো। তুমি এই মুহূর্তে তাহলে এই কোর্সটাতে নিজেকে ইনভলভ করতে পারো আর ইনক্লুড হইতে পারো। এরপরে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তুমি চাইলে এসএসসি পাস করছো, তুমি যেহেতু একজন এসএসসি পাসদার স্টুডেন্ট, তুমি চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। তুমি চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি, যে কোনো মানে বাংলাদেশে অনেক সাবজেক্টের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্সের আছে, তারপরে ইলেকট্রিক্যালের আছে, ইলেকট্রনিক্সের আছে, তো এরকম টেক্সটাইলের ডিপ্লোমা আছে, তারপরে আমরা ডিপ্লোমা নিয়ে আরো এগ্রিকালচার ডিপ্লোমা আছে। তো ডিপ্লোমার অনেকগুলা সাবজেক্ট আছে, এগুলা সাবজেক্টের একটা বড় সুযোগ কি, তুমি এই সাবজেক্টগুলো যদি সম্পূর্ণ করো তাহলে পরবর্তীতে তুমি চাইলে আবার বিএসসি করে নিতে পারো। এখন যদি ডিপ্লোমা পাস করো তাহলে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তোমরা অনেক সময় শুনে থাকো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কথা। তো এরপরে ডিপ্লোমা করার পরে যদি তুমি বিএসসি করো তাহলে তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবে। যাই হোক, এরপরে আইএসটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, তুমি এই সাবজেক্টে পড়াশোনা করতে পারো ঠিক এই মুহূর্তে। মানে তুমি এসএসসি পাস করছো, অতএব তুমি চাইলে আইএসটি তে ভর্তি হতে পারো। বুঝতে পেরেছো? আইএসটি ঢাকাতে আছে, ঢাকা মহাখালীতে আইএসটি অবস্থিত। আমরা টাঙ্গাইলের মানুষ যারা ঢাকায় যাই, দেখা যাবে যে তারা বেশিরভাগ নিরালা সুপার বাস, নিরালা যেটা বাস আছে এটা কি বলে মহাখালীতেই থামে, মহাখালী আইএসটির সামনে বেশিরভাগ সময় নামিয়ে দেয়। তো এটা একটা ব্যাপার গেল। এরপরে ম্যাথস নিয়ে তোমরা চাইলে পড়াশোনা করতে পারো। ম্যাথস এগুলা আরেকটা কথা বলে রাখি, এইচএসসি কোর্সের কথা বলছিলাম 2 বছরের, তাই না? বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আইএসটি এবং ম্যাথস এগুলা প্রত্যেকটাতেই কি 4 বছরের কোর্স। আইএসটিও 4 বছরের কোর্স এবং এটা হেলথ টেকনোলজি, তোমরা দেখতেই পাচ্ছ।
এখানে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমরা বিভিন্ন হসপিটাল গুলো আছে এগুলোতে সরকারি এবং বেসরকারি চাকরি করতে পারো। জব সেক্টরের কোনোই অভাব নেই, বাংলাদেশে ক্লিনিক হসপিটালের যেহেতু অভাব নেই, অতএব এখানে জব সেক্টরের অভাব নেই। আর ম্যাথস নিয়ে যদি কথা বলি, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটাও 4 বছরের কোর্স। ডিপ্লোমা এগ্রিকালচার, একটু আগে বলছি এগ্রিকালচারে ডিপ্লোমা করতে পারো। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তুমি চাইলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর কি করতে পারো, ডিপ্লোমা করতে পারো। তাহলে আমি যেই সাবজেক্টগুলো দেখাইছি, যে কোর্সগুলো দেখিয়েছি, প্রত্যেকটা একটা কোর্স। প্রত্যেকটা কয় বছরের কোর্স? 4 বছরের কোর্স। এই প্রত্যেকটা 4 বছরের কোর্স। তুমি চাইলে এই কোর্সগুলোতে তুমি নিজেকে ইনভলভ করতে পারো, আর যুক্ত হইতে পারো, আর পড়াশোনা করতে পারো। এর পরের কথা, এখন আমরা যদি এইচএসসি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে এইচএসসি নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই, সেখানে আমরা কি বলবো? সেখানে আমরা দেখো শুরুতেই বলবো যে এইচএসসি পাস করার পর তুমি কি করতে পারবা। এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এমবিবিএস এর ফুল মিনিং কি? আজকে আমরা একটা শব্দই সেমিনার থেকে অন্তত শিখে দিতে পারি। এমবিবিএস সবার কথাই শুনি, এমবিবিএস ডাক্তারের কথা আমরা প্রায় শুনি, কিন্তু যদি জিজ্ঞেস করি এমবিবিএস মানে কি, হয়তো অনেকেই বলতে পারবো না। অবশ্যই জিজ্ঞেস করবো না, শিখে নিতে চাই আমরা। ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এটা হলো এমবিবিএস এর ফুল মিনিং। কখন করতে পারবা? এইচএসসি পাস করার পর। তুমি যদি এইচএসসি তে নিজেকে ইনভলভ না করো, তাহলে তুমি এমবিবিএস করতে পারবা না। তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে, আইএসটি তে পড়লে, তুমি কিন্তু এমবিবিএস এর সুযোগ পাবা না, এমবিবিএস করার সুযোগ পাবা না। এরপরে তুমি চাইলে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো। কি করতে পারো? বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো। বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কি কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে? ট্রিপলি আছে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি আছে, আইসিটি আছে, আইসি আছে, ইএসই আছে, আইসিই আছে, সিই আছে, এমই আছে, ডব্লিউআরই আছে, ইউআরপি আছে, আরবান এন্ড রিজনিং প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এরকম আরো অসংখ্য সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলোতে তোমরা চাইলে কি করতে পারো? বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো। এটা কোন স্টেট, এটা কোন কথা আসার পর এই পথের কথা বলতেছি? এটা তুমি যদি এইচএসসি পাস করো, তুমি যদি বর্তমানে এসএসসি পাস করার পর, আমরা যে আগের স্লাইডে এসএসসি নামে একটা যে স্লাইড দেখাইছিলাম, একটা পার্ট দেখাইছিলাম, এই যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই অংশে যদি তুমি নিজেকে ইনভলভ করো, দেন তুমি কি করতে পারো? এই কোর্সগুলো তুমি করতে পারো। ঠিক আছে? এরপরে ব্যাচেলর বিএসসি অনার্স করতে পারো চাইলেই। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স বা স্নাতক করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স সহ আরো অনেক সাবজেক্ট আছে, যেগুলো সাবজেক্টে কি করতে পারো? বিএসসি অনার্স করতে পারো। এরপরে বিএসসি অনার্স ইন লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, যাদের বলছিলাম যাদের বায়োলজি ভালো লাগে, তারা এই সাবজেক্টগুলোতে বিএসসি করতে পারে। এই সাবজেক্টগুলোর মধ্যে কি কি লিখছি এখানে? ফার্মেসি লিখছি, বিএমবি লিখছি, জিই লিখছি, ইএসআরএম লিখছি, এফটিএনএস লিখছি, এরকম আরো অসংখ্য সাবজেক্ট আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জি মানে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিএমবি মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, এখানে কি লিখছি? ফার্মেসি তো চিনোই তোমরা। এফটিএনএস হলো ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স। এই সাবজেক্টগুলোতে তুমি বিএসসি করতে পারো। তুমি যদি মেয়ে মানুষ হও, তাহলে তোমার জন্য আরো একটা সুযোগ আছে, সেটা হলো বিএসসি নার্সিং করতে পারো। মেয়েরা কি করতে পারে? এখানে বিএসসি নার্সিং করতে পারে। তুমি ডিপ্লোমা যেটা কোর্স আছে ওইটা যদি করো, তাহলে কিন্তু আবার বিএসসি নার্সিং করতে পারবা না। তুমি ডিপ্লোমা বা এসটি তে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু আবার বিএসসি নার্সিং করতে পারবা না। বিএসসি নার্সিং করতে গেলে কি করতে হবে? এইচএসসি পাস করতে হবে। এবং এটা আমি এখানে যেগুলোর কথা বললাম, তুমি সবগুলাই গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারো। যদি তুমি পড়াশোনা করো ভালো করে, তুমি তাহলে গভর্নমেন্ট গুলোর চান্স পাবা। যদি পড়াশোনা ভালো করে না করো, বাপের টাকা থাকে, তাহলে প্রাইভেটে করতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিং চাইলে পড়াশোনা করতে পারো। সবগুলা কি বললাম? এইচএসসি পাস করার পর। বিপদ বলবা নাকি এখান থেকে? সমস্যা নেই, হ্যাঁ বলি। হ্যাঁ বলো। আচ্ছা, হাবিব ভাই তো হচ্ছে যে অনেক ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট গুলো নিয়ে আলোচনা করতেছিল, পাশাপাশি হচ্ছে আমাদের এইচএসসির জন্য আমরা যে টপিক গুলো দেখতেছিলাম। ভাই যেটা বললো যে এইচএসসি এর রেজাল্ট ভালো করে খেয়াল করো। এইচএসসি এর রেজাল্ট কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। কিছুক্ষণ আগে স্লাইড আমরা দেখতেছিলাম কি যে এমবিবিএস করবো আমরা, ঠিক না? তো এমবিবিএস এর ক্ষেত্রে আমরা দুইটা সেগমেন্ট দেখছিলাম। ভাই অলরেডি বলে দিছে তোমাকে যে একটা গভর্নমেন্ট, তুমি চাইলে গভর্নমেন্টও যেতে পারবো অথবা প্রাইভেটও যেতে পারবো। গভর্নমেন্টও যেতে পারবো, পাশাপাশি কি স্যার প্রাইভেটও যেতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা যদি একটু দেখি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা, ওই যে প্রথমের এইচএসসি এসএসসি পরীক্ষার পরে, এটা কিন্তু এসএসসি পরীক্ষার পরে তুমি চলে যেতে পারবে। ঠিক আছে? এইচএসসি আর পড়া লাগবে না ডিপ্লোমার জন্য। সো এখানের মধ্যে দেখো, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আমরা হচ্ছে যে বেসিক্যালি এই যে এটা কেন আলাদা করে রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে বিফোর এইচএসসি, বিফোর পূর্বে, মানে আমি হচ্ছে স্যার এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি না, এসএসসি পরীক্ষা রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে তারপর আমি ডিপ্লোমাতে যেতে পারবো। কিন্তু যখন আমি চাবো যে স্যার এই যে বিএসসিটা করতে হবে, তখন কিন্তু তুমি চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরে, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরে দেন বিএসসি করতে পারবা, বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবা। আরেকটা কি ওয়ে আছে স্যার ডাইরেক্ট বিএসসি করার জন্য? হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করো, এইচএসসি পরীক্ষায় তুমি জিপিএ 5 বা গোল্ডেন পাও, এটার পরে তুমি চাইলে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কিছু বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠান আছে, যেমন কি চুয়েট, সিকে রুয়েট, আমরা যেটাকে বলি সিকে রুয়েট, দেন হচ্ছে বুয়েট, আশা করতেছি এগুলোর নাম শুনছো, ঠিক না? তাহলে চুয়েট, কুয়েট, বুয়েট, রুয়েট, দেন হচ্ছে যে বাংলাদেশের এই যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এই যে ওরা কিন্তু গুচ্ছ পরীক্ষা নেয়, চুয়েট, কুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট, এগুলো কিন্তু সব গুচ্ছ পরীক্ষা হয়, তার বুয়েটটা আলাদা করে পরীক্ষা নেয়। সো যাদের টার্গেট যে স্যার আমরা এইচএসসি তে ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যাবো, তাদেরকে কিন্তু ওইভাবে করে এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। তার মানে এখানে গুরুত্ব দিব কোনটা, বায়োলজি না হায়ার ম্যাথ? ম্যাথ।
তার মানে এখন একটা জিনিস তোমরা কমন সেন্স দিয়ে চিন্তা করো, যে ছেলেটার বায়োলজি ভালো লাগে, ওকে কি আমি ইঞ্জিনিয়ারিং প্যাশনের দিকে বলতে পারবো যেতে? না, কোনোদিন না। মানে এখন থেকে তোমাদেরকে কিন্তু জাস্টিফাই করতে হবে যে তোমার কোন সাবজেক্টের প্রতি বেশি আগ্রহ। তুমি কি ফিজিক্স পড়তে ভালোবাসো, নাকি হায়ার ম্যাথ, নাকি হচ্ছে তুমি বায়োলজি অথবা কেমিস্ট্রির প্রতি আগ্রহ বেশি? সো এই জিনিসগুলো এখন থেকে তোমাদের কিন্তু সলভ আউট করে দিতে হবে। দেন আমরা পরবর্তী একটা পার্ট দেখলাম, পাবলিক জব এন্ড প্রাইভেট জব। তার মানে দেখো, এইচএসসি পরীক্ষা, তুমি এইচএসসি এর সেগমেন্টে চলে আসছো, আসার পরে তোমার জন্য পাবলিক জব এবং প্রাইভেট জব একদম ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে স্যার? তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাও, পাবলিক ভার্সিটিতে চান্স পাও, যেমন কি তুমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে চান্স পাও, তাহলে কিন্তু তোমার পাবলিকে জব পাওয়া খুব ইজি। কারণ ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট গুলো দেখা যায় চুয়েট কুয়েট বুয়েট টুয়েট থেকে অনেক এনরোলমেন্ট থাকে, যেগুলো তোমার আশেপাশের মানুষগুলো যারা হচ্ছে যে ধরো গভর্নমেন্ট জব বা বিসিএস নিয়ে খুব ডেডিকেটেড, ওরা কিন্তু চাইলে খুব ইজিলি পাবলিকে ক্র্যাক করে ফেলতে পারে। কিছুদিন আগে দেখছো আমাদের ভাষানী থেকে একজন সিনিয়র ভাই কিন্তু ফার্স্ট হয়েছে, ঠিক আছে? আশা করছি তোমার এটা জানার কথা। সো ওই যে এনরোলমেন্টটা তোমরা পাচ্ছ পাবলিক ভার্সিটিতে, পাবলিক জব একদম ইজি হয়ে যাচ্ছে। প্রাইভেট জব, স্যার প্রাইভেট জব কিভাবে পাবো? প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার যখন সিজি ভালো থাকবে, যে যখন তোমরা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি অনার্স করবা, তখন তোমাদের যখন সিজি ভালো থাকবে, তখন কিন্তু তোমার এবং এই যে আমাদের হচ্ছে যে যখন তুমি একটা জিনিস বুঝাইতে পারো ভালো করে, প্রেজেন্টেশন যেগুলো জিনিসগুলো আছে, এগুলো কিন্তু তোমার প্রাইভেট জবকে খুব বেশি আগে রাখবে অন্যদের থেকে, ঠিক আছে? দেন আমরা একটু পরের স্লাইডটা দেখি, আইএসটি। স্যার ভাই কি বলেন? একটু আগেরটা ব্যাক করতেছি। আসলে মূল আলোচনা ছিল কি, যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তুমি যদি পড়ো, তাহলে তুমি পরবর্তীতে কিভাবে কোন কোন জায়গায় ক্যারিয়ার করতে পারবে। মূল কথা হচ্ছে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবা, হ্যাঁ, তার মানে তুমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবা, অথবা তুমি পাবলিক বিভিন্ন জবে আবেদন করতে পারবা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা পরবর্তীতে পাবলিক বিভিন্ন জবে আবেদন করতে পারে, এবং এগুলা খুব ভালো জব, এবং এগুলোতে হিউজ স্যালারি। ইনিশিয়াল স্যালারি প্রায় 40,000 টাকার মতো, 40-45,000 টাকা ইনিশিয়াল স্যালারি থাকে। তুমি যদি 5 বছর চাকরি করো, মোটামুটি তুমি 1 লাখ টাকা বেতনের চাকরি হয়ে যাবে তুমি, ঠিক আছে? তো এই জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লেও কেউ যে মানে ব্যাপারটা খারাপ তা না, এখান থেকে ভালো ক্যারিয়ার করতে পারো তুমি চাইলে। প্রাইভেট জবের তো অভাবই নেই, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেকেই প্রাইভেট জব করে। যাদের একটু ডেডিকেশন আছে তারা পাবলিক জবের জন্য চেষ্টা করে, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে। তো যাই হোক, এরপরে যদি আইএসটি তে পড়াশোনা করো, তুমি কি করবা তাহলে তোমার ভবিষ্যৎ কি? আইএসটি তে যদি তুমি পড়াশোনা করো, ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএসসি করতে পারো এখানে। আইএসটি পড়ার পরেও তুমি কি করতে পারো? বিএসসি করতে পারো, ঠিক আছে? এরপরে এখানেও পাবলিক জব করতে পারবা, প্রাইভেট জবেও আবেদন করতে পারবা, প্রাইভেট জবের জন্য ট্রাই করতে পারবা। এরপরে যেটা ছিল ম্যাথস ছিল, যেটা টাঙ্গাইলে অলরেডি একটা ম্যাথস আছে, তোমরা জানো টাঙ্গাইল হসপিটালে আর কি, এখানে ম্যাথস আছে। ম্যাথস হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্স। এটা যদি করো, এটা মাথা নষ্ট, বিএসসি করা পারবা না, এটাই শেষ পড়ালেখা। যাদের পড়ালেখা নিয়ে বেশি দূর যাওয়ার পরিকল্পনা নাই, তারা ম্যাথসে পড়তে পারো, জবের অভাব হবে না। তোমরা হচ্ছে কি বলে এখানে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিক গুলাতে জব করতে পারবা, কিন্তু এরপরে আর কোনো পড়াশোনা নেই, শেষ, ঠিক আছে? এটাই ছিল আমাদের ডিপ্লোমার আরেকটা সেকশন, ডিপ্লোমা ইন এগ্রিকালচার। যদি তুমি এগ্রিকালচারে ডিপ্লোমা করো, তাহলে তোমার ভবিষ্যৎ কি? তাহলে ভবিষ্যৎ কৃষিকাজ করা? না, কৃষিকাজ তুমি করতেই পারো, যে কোনো গ্রাজুয়েশন করে করতে পারো, কিন্তু তুমি যদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার করার পর কৃষিকাজ করো, অন্যের জমিতে যদি প্রতি ডিসিমালে 5 মণ ধান হয়, তোমার জমিতে মাশাআল্লাহ 7 মণ ধান হবে, কারণ তুমি এটা নিয়ে পড়াশোনা করে আসছো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তোমরা জানো একটা সময় এই যে আমাদের দেশটা ছোট একটা দেশ, একটা সময় 7 কোটি 8 কোটির মতো মানুষ ছিল, তারপরেও 3 বেলা খাবার পাইতো না, অসংখ্য মানুষ না খেয়ে থাকতো। আর এখন এত মানুষ, 17 কোটি 18 কোটি মানুষ, তারপরেও কোনো মানুষ না খেয়ে থাকতে হয় না। কি কারণে হয় না? কারণ এলো কে, আল্লাহ মানুষের বুদ্ধি দিয়েছে, মানুষ যে পড়াশোনা করছে, মানুষ বুদ্ধি আবিষ্কার করছে। ইরিদান আবিষ্কার হয়েছে, ইরিদান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। পড়াশোনা না করে দান আবিষ্কার করতে পারে নাই, তারা গবেষণা করে পড়াশোনা করে করছে। জেনেটিক নিয়ে গবেষণা করে, অনেক জিনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ করে, নতুন নতুন জিন আবিষ্কার করে ভালো এবং উচ্চ ফলনশীল ধান আবিষ্কার হচ্ছে, বিভিন্ন ফসল আবিষ্কার হচ্ছে। তো যাই হোক, এগুলা যদি করতে চাও, তাহলে প্রথমে আগে ডিপ্লোমা করতে পারো চাইলে, তারপরে বিএসসিও করতে পারো, এবং এখানেও তুমি পাবলিক জব করতে পারো, প্রাইভেট জব করতে পারো। ডিপ্লোমা পাশ করে টিচারও হয় অনেক বিভিন্ন স্কুলে। তোমরা জানো এগ্রিকালচার, কৃষি একটা সাবজেক্ট আছে না, কৃষি সাবজেক্ট যে সব স্কুলে আছে, সেখানে কিন্তু তুমি জব করতে পারো। অনেক কলেজে কৃষি অপশনাল সাবজেক্ট রয়েছে, সেখানেও তুমি জব করতে পারো এনটিআরসি এর মাধ্যমে, এবং সরকারি যেগুলো সেগুলো হচ্ছে গভর্নমেন্ট মানে বিসিএস এর মাধ্যমে হতে পারো। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করো, তাহলে তুমি এরপরে বিএসসি এমএসসি পিএইচডি পর্যন্ত মানে সব ধরনের লেখাপড়া করতে পারবা। এটা হলো ব্যাপার। এখানেও চাইলে প্রাইভেট জব, গভর্নমেন্ট জব করতে পারবা। তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? কিন্তু যদি তুমি এইচএসসি তে ঢোকো, তাহলে তোমার কোন পথ? এইচএসসি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছো এখানে আমি, তাই না? যে এইচএসসি পাস করার পর তুমি মানে এই যে এসএসসি তে পাস করছো, এরপরে যদি এইচএসসি পড়ো, এইচএসসি পড়ার পর কি ক্যারিয়ার করতে পারবা, সেটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা স্লাইড আছে, আমি সেখানে আলোচনা করবো। সংক্ষেপে বলে চাই, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আমরা এসএসসি, এইচএসসি এবং
ভার্সিটি অ্যাডমিশন শিক্ষার্থীদের নিয়ে কাজ করি এবং এবছর আমরা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর একটা মানে সুন্দর একটা প্ল্যান করছি, যে প্ল্যানের মাধ্যমে আশা করি স্টুডেন্টদের অনেক উপকার হবে। কারণ এই প্রোগ্রামটাতে আমরা এমন ভাবে ডিজাইন করছি, নাম এটা গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স, দিস ইজ এ কোচিং বলতে পারো, বাট আমরা এখানে প্রোগ্রামগুলো যেভাবে ডিজাইন করছি একদম প্রাইভেটের মতো। অ্যাজ ইউজুয়াল তুমি যে কোচিং এ যাবা, কোচিং এর ক্লাস ডিউরেশনগুলো 30 মিনিট 40 মিনিট করে হবে ম্যাক্সিমাম। এবং যে কারণে এইচএসসি যে পড়াটা অনেক জটিল এবং কঠিন পড়া, এখানে একটা টপিক শুরু করলে শেষ হইতে না হইতে টাইম শেষ হয়ে যায়। তো এই সব কারণে আমরা এটা প্রাইভেট আকারে রাখছি এবং প্রত্যেকটা ক্লাস ডিউরেশন 1 ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাস ডিউরেশন কত? 1 ঘন্টা করে। এবং এখানে শনি সোমবুধে আমরা উচ্চতর গণিত আর জীববিজ্ঞান পড়াই 2টা থেকে 4টা পর্যন্ত। রবি মঙ্গল বৃহস্পতিবারে আমরা পদার্থ আর রসায়ন পড়াই এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে, অর্থাৎ 2 ঘন্টা। তবে সকালে বাংলা ইংরেজি আইসিটি আছে রবি মঙ্গল বৃহস্পতিবারে। আমাদের আর্টস কমার্স সায়েন্স যারা মানে অন্যান্য সায়েন্স বাদেও যারা অন্যান্য গ্রুপে পড়াশোনা করছে তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি, যেটাকে আমরা ইবিআই কোর্স বলতেছি। এই কোর্সে আমরা 3টা সাবজেক্ট পড়াবো। তো এই ছিল আমাদের একাডেমিক প্রোগ্রাম। আমি বলতেছিলাম যে যদি তুমি এইচএসসি পড়াশোনা করো তাহলে তোমার রাস্তা কি, তোমার ভবিষ্যৎ কি। তুমি যদি এইচএসসি পড়াশোনা করো তাহলে আমি তোমার ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করে দিতে চাই। তুমি এইচএসসি পড়াশোনা করলে তুমি কি করতে পারো সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই আমরা। দেখো, তুমি যদি এইচএসসি পাস করো তাহলে এইচএসসি মানে তুমি তো অলরেডি এসএসসি পাস করছো, এরপরে তুমি যদি নিজেকে এইচএসসি কোর্সে ভর্তি করো, 2 বছরের কোর্সে ভর্তি করো বিভিন্ন কলেজগুলোতে, তাহলে প্রথম কথা হচ্ছে সেখানে ভালো রেজাল্ট করতে হবে। এ ব্যাপারে কোনো অল্টারনেটিভ নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। ঠিক আছে, ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই, তোমাকে ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে। এই ভালো রেজাল্ট করার জন্য কি করতে হবে, কোথায় দৌড়াইতে হবে, সেগুলোর জন্য তোমাদের চেষ্টা করতে হবে। আমি কয়েকদিন আগেও একটা গার্ডিয়ানের সাথে কথা বলতেছিলাম, যে সে বলল যে তার মেয়েকে সে প্রাইভেট মেডিকেলে ভর্তি করছে, প্রায় এখানে প্রায় 40 লাখ টাকার মতো লাগবে, অলরেডি সে 20 লাখ টাকা জমা দিয়ে নিছে। তো এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পরে আমি তারা বললাম যে আপনি কি বলে এত টাকা খরচ করতেছেন, আপনার মেয়ে কি পাবলিকে পড়ার মতো যোগ্য ছিল না? ছিল, আসলে প্রথমে আমরা বুঝি নাই, ফার্স্ট ইয়ারটা আমাদের একবারই নষ্ট হয়েছে। পরে সেকেন্ড ইয়ারে যখন গেলাম তখন আমরা বুঝতে পারছি যে কিভাবে পড়াশোনা করা লাগবে। তো পরে তখন অনেক বাসায় টিচার দিচ্ছি, তারপরে বিভিন্ন প্রাইভেট বেসে ঢুকাইলাম শুরু। তো তখন কি ব্যাপারটা কি ছিল, মেয়েটা মানে সব কভার করতে পারেনি তখন, এই জন্য আসলে তার পক্ষে পাবলিকে চান্স পাওয়া সম্ভব হয়নি। তো ব্যাপারটা হলো, আমি তাকে বললাম যে আপনি যদি শুরু থেকেই সচেতন হইতেন, আপনি যদি শুরু থেকেই তাকে বিভিন্ন প্রাইভেট ইনক্লুড করতেন, তাকে ব্যস্ত রাখতেন পড়াশোনার মধ্যে, তাইলে হয়তো সম্ভব ছিল। আপনি যেই 40 লাখ টাকা ওইখানে খরচ না করে আপনি যদি ইন্টারমিডিয়েটে পরে 10 লাখ টাকা খরচ করতেন, 5 লাখ টাকা খরচ করতেন, তাইলে দেখতেন আপনার পাবলিক ইউনিভার্সিটি পাবলিক মেডিকেল কলেজে চান্স পেতেন। তো এই হলো ব্যাপার, এই জন্য আমাদের পড়াশোনা করতে হবে, ইন্টারমিডিয়েটে সচেতন হওয়া লাগবে। যেটা বলতেছিলাম যে এইচএসসি পাস করার পর তুমি কি করতে পারবা, 1 নাম্বার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি জয়েন করতে পারো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোনগুলো রয়েছে? প্রথমেই রয়েছে বুয়েট, তারপরে রয়েছে সিকে রুয়েট, মানে চুয়েট কুয়েট রুয়েট মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তারপরে হচ্ছে কুয়েট মানে হচ্ছে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপরে রয়েছে হচ্ছে রাজশাহী মানে রুয়েট মানে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এইগুলাতে তুমি অ্যাডমিট করতে পারো নিজেকে এবং এগুলোর জন্য অ্যাডমিশন দিতে পারো। অবশ্যই তোমার এসএসসি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে এবং হাইয়েস্ট মার্ক থাকতে হবে। এরপরে ইঞ্জিনিয়ারিং জিএসটি অ্যাডমিশন, তোমরা জানো বাংলাদেশে বর্তমানে অনেকগুলা প্রায় 22টা ইউনিভার্সিটির মতো যুক্ত হয়ে একটা পরীক্ষা নেয়। আমাদের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ওদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় 22টা ইউনিভার্সিটির মতো রয়েছে জিএসটি তে। তোমরা চাইলে এখানে নিজেকে ইনক্লুড করতে পারো, এখানে অ্যাডমিশন দিয়ে। অবশ্যই এগুলাতে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগবে এই সবগুলাতে। এরপরে তুমি এইচএসসি যদি পাস করো মেডিকেল কলেজ অ্যাডমিশন করতে পারো, যেটা এমবিবিএস এর কথা বলতেছিলাম এটা এখানে। যদি তুমি এইচএসসি পাস করো তুমি ডেন্টাল মেডিকেল কলেজ অ্যাডমিশন করতে পারো। অনেক দাঁতের ডাক্তার তোমরা দেখো বিভিন্ন জায়গায় ফার্মেসি দিয়ে বসে রয়েছে, কেউ কিন্তু পয়সা নাই, সবার কাছে রুগী রয়েছে, দাঁতের প্রচুর রুগী। ঠিক আছে, দাঁত নাই যার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে, দাঁত থাকতেই মানুষ ডাক্তারের কাছে যায়, খোঁজ খবর নেয়। তো এই যে এটাই তুমি চাইলে পড়াশোনা করতে পারো। এরপর এখানে আছে কি এএমসি আর এএফএমসি মেডিকেল অ্যাডমিশন, যাদের ফ্যামিলির বা বাপ মা কেউ হয়তো আর্মিতে আছে তারা চাইলে এখানে পড়তে পারে, এখানে বেশ কোটা আছে এদের জন্য। এছাড়া বাইরে যারা স্টুডেন্ট তারাও পড়তে পারে, এখানে কিছু টাকা খরচ হয়। এটার নাম আর্ম ফোর্স, এটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ। এই আর্মি মেডিকেল কলেজের আন্ডারে 6টা মেডিকেল কলেজ আছে। তারপরে এএফএমসি আর্ম ফোর্স মেডিকেল কলেজ, যারা ঢাকা গেছো আর্ম ফোর্স মেডিকেল কলেজ দেখছো, আর্ম ফোর্সের সামনে দিয়ে আমাদের চলাফেরা করতে হয় প্রচুর। তো এটাও মানে একটা ভালো মেডিকেল কলেজ, এখানেও চাইলে ক্যারিয়ার করতে পারো, এখানে করতে পারো। এরপরে তুমি চাইলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের মধ্যে কি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, এগুলো আলাদা আলাদা পরীক্ষা হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, স্বতন্ত্র এবং আলাদা পরীক্ষা হয় এই ইউনিভার্সিটিগুলোতে। সম্প্রতি কুমিল্লা ইউনিভার্সিটি জিএসটি থেকে বের হয়ে গেছে, সেটারও কিন্তু আলাদা অ্যাডমিশন হচ্ছে, এটার মধ্যে রয়েছে।
জিএসটি ইউনিভার্সিটি অ্যাডমিশন অলরেডি বলে ফেলছি। এগ্রিকালচারাল জিএসটি ইউনিভার্সিটি অ্যাডমিশন, এগ্রিকালচারাল মানে কৃষি নিয়ে তোমাদের ডিপ্লোমা নিয়ে কথা বললাম, তাই না? এই দেখো এখন কৃষির বিশ্ববিদ্যালয় চলে আসছে। বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এশিয়ার মধ্যে কিন্তু তার অবস্থান বেশ ভালো এবং আই থিঙ্ক 1 নম্বরে। তো 1 নম্বরে কি রয়েছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলা রয়েছে। এগুলো প্রত্যেকটাই তোমরা বিএসসি কোর্স করতে পারবা। অবশ্যই এইচএসসি পাস করতে হবে তোমাকে। তারপরে তাহলে এইচএসসি এর পর নিয়ে আলোচনা করতেছি। এইচএসসি পর তুমি এগুলা ইমপ্রুভ করতে পারবে। ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এন্ড 7 কলেজেস অ্যাডমিশন। ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট লিখছি। এটা হলো এইচএসসি পাস করার পর, আমি একটু আগে ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অলরেডি বলছি, তারপরে ওইখানে আলাদাভাবে বলা আছে। কেন? ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট নামে একটা ইউনিট আছে। এই অনেক পোলাপান এইচএসসি পাস করে কোন জায়গায় পরীক্ষা দেওয়া যায় সেটা জানেই না। এটা অনেক পোলাপানের ক্ষেত্রে হয়। পরে চিন্তা করে যে এখানে পরীক্ষা দেওয়া যায়, আমার তো প্রস্তুতি শেষের দিকে ভালোই ছিল, কিন্তু আমি তো আগে আবেদন করলে এখানে পড়তে পারতাম। এখানেও কিন্তু পাবলিকও আছে, প্রাইভেট আছে, কয়েকটা আছে প্রাইভেট, অনেকগুলো আছে পাবলিক। তারপরে 7 কলেজ অ্যাডমিশন। তোমরা জানো 7 কলেজ নিয়ে কত কাহিনী হয়ে গেল। 7 কলেজগুলো কিন্তু এখন আলাদা একটা নাম দিয়ে বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় দিয়ে চলবে। এখানেও কিন্তু অ্যাডমিশন দিয়ে চান্স পেতে হবে। এরপরে টেক্সটাইল এন্ড জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন। তোমরা আরো ব্যাপারটা জানোই না, একদম অনেক পোলাপান জানে না, শুধু তোমরা না, অনেকেই জানে না। বাংলাদেশের টেক্সটাইলে অনেক উন্নত হওয়ার কারণে সরকার টেক্সটাইলের প্রতি অনেক মনোযোগী, এবং সে কারণে বাংলাদেশে মানে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ডিপ্লোমা যেগুলো আছে, এইগুলা বাদেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে স্পেশালি বুটেক্স এর আন্ডারে কয়েকটা কলেজ আছে। এগুলো সবগুলোই বিএসসি কোর্স করানো হয় এবং এইচএসসি পাস করার পর অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। এই যে এখানে লিখছি টেক্সটাইল এন্ড জেনারেল ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলা কি ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানেও বিএসসি কোর্স করানো হয়। তোমরা হয়তো একটা জিনিস বুঝতেছো না, সেটা হয়তো কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে আসলে একটা পার্থক্য রয়েছে। কলেজ যেগুলা, এগুলাতেও বিএসসি কোর্স হতে পারে, কি বলে ইউনিভার্সিটি যেগুলো সেগুলো বিএসসি কোর্স হতে পারে। কিন্তু পার্থক্য কোথায় জানো? পার্থক্য হচ্ছে কলেজ যেগুলা, সেগুলোর মধ্যে কি থাকবে না, কলেজ যেগুলা সেগুলোর মধ্যে কোনো মানে বিএসসির পরে এমএসসির কোর্স থাকবে না, মাস্টার্স এর কোনো কোর্স থাকে না, এগুলো কলেজ। আর যেগুলোর মধ্যে মাস্টার্স এরও কোর্স থাকে, পিএইচডি থাকে, ওগুলো হয় বিশ্ববিদ্যালয়। আশা করি বুঝতে পেরেছো। মেরিন ইঞ্জিনিয়ারিং করতে পারো অনেকে, মেরিন ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখতে পারো। মেরিন, যারা সমুদ্র সাগর ভালোবাসো, সমুদ্রের সাগরে যারা থাকতে চাও, তারা চাইলে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিজেকে ইমপ্রুভ করতে পারো এবং ভর্তি হতে পারো। এখানেও বেশ কিছু কলেজ রয়েছে। এরপরে আইএসএসবি এক্সামিনেশন প্রসেস। তোমরা জানো না, এইচএসসি পাস করার পর এই যে যারা ব্রিগেডিয়ার জেনারেল হয় না এগুলা, তারপরে আর্মির বড় বড় অফিসার যেগুলা নিয়োগ হয়, আইএসএসবি পরীক্ষার মাধ্যমে হয়। কোনটার মাধ্যমে হয়? আইএসএসবি পরীক্ষার মাধ্যমে হয়। তাহলে এই আইএসএসবি পরীক্ষা তুমি কিন্তু এসএসসি পাস করার পর হইতে পারবে না। এসএসসির পর তুমি যদি আর্মিতে জয়েন করো, জেনারেল একজন কি সৈনিক হিসেবে জয়েন করতে হবে। কিন্তু তুমি যদি এইচএসসি পাস করো, তাহলে আইএসএসবি যদি দাও, তাহলে তুমি শুরুতে অফিসার হবা, আর্মির অফিসার হবা। এরপরে উন্নতি হইতে তুমি সেনাপ্রধান হয়ে যেতে পারো। নর্মাল সৈনিক কোনোদিন সেনাপ্রধান হইতে পারবে না, এটা বুঝার ব্যাপার আছে। তারা সেনাবাহিনীর প্রধান হয়, বড় বড় জেনারেল হয়, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল হয়, তারপরে মানে বিভিন্ন বাহিনীর প্রধান হয়, তারা কিন্তু আইএসএসবি এক্সামিনেশন দিয়ে যায়। এটা তোমরা বিভিন্ন টক শো শুনলেই জানবা, বলবা যে অমুক ব্যাচ তমুক ব্যাচ, এই ব্যাচ কথা বলে, এই ব্যাচ কিন্তু আইএসএসবির ব্যাচ। এরপরে দেখো বিএসসি নার্সিং ইনস্টিটিউট, যেটা অলরেডি বলছিলাম, তোমরা চাইলে নার্সিং করতে পারো, বিএসসি নার্সিং। এরপরে সবশেষে এগুলা যদি না হয়, তোমার তো পড়াশোনা করা লাগবে, বাদ তো আর দেওয়া যাবে না। লাইনে যেহেতু আসছো, যদি এইচএসসি পাস করো, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, সেখানেও পড়াশোনা করতে পারো। এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। আসলে এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। আসলে এনভায়রনমেন্টের ব্যাপার। পাবলিক ইউনিভার্সিটিতে ভালো এনভায়রনমেন্ট পাবা, ক্রিয়েটিং একটা এনভায়রনমেন্ট পাবা, এখানে তা না। এখানে তোমাকে এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে। আর পাবলিক ইউনিভার্সিটিতে গেলে কি তৈরি করা একটা এনভায়রনমেন্ট, সেখানে তুমি খালি নিজেকে কি বলে নিজেকে রিপ্রেজেন্ট করবা, নিজেকে উপস্থাপন করবা। এখানে তোমাকে তোমার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ফ্রেন্ড সার্কেল তৈরি করতে হবে, ভালো ফ্রেন্ড সার্কেল, তারপরে তোমাকে করতে হবে। এটা হলো সবশেষ বাপের যদি টাকা থাকে, প্রাইভেট ইউনিভার্সিটি করতে হবে। ইউনিভার্সিটির মধ্যে সবশেষে কি রয়েছে? প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি যেটা শুরুতেই বললাম, 10 থেকে 20 লাখ টাকা লাগবে। বাংলাদেশের এখন একেবারে সেকেন্ড ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলাতেও যদি তোমরা অনার্স করতে চাও, বিএসসি করতে চাও, তাইলেও মোটামুটি 12 থেকে 20 লাখ টাকা হাতে গুনে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সংক্ষিপ্ত ভাবে বলে যেতে চাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, বুয়েট এবং সিকেরুয়েট, সিট রয়েছে প্রায়, এখানে সিকেরুয়েট আছে 1065, 1235 আর 931, টোটাল প্রায় 3231টা সিট আছে। আর বুয়েটের সিট আছে 1305টা। তোমরা চাইলে এগুলাতে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তোমরাও এখানকার একজন ছাত্র হইতে পারো। তুমি চাইলেও সিকেরুয়েটান হইতে পারো, তুমি চাইলে বুয়েটিয়ান হইতে পারো, কুয়েটিয়ান হইতে পারো। এতগুলা সিট তোমার জন্য আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আর পরে মেডিকেল কলেজ অ্যাডমিশন পরীক্ষায় টোটাল বাংলাদেশে 11,420টা সিট রয়েছে। আমি এগুলো সব মিলিয়ে বলছি, ঠিক আছে? মোটামুটি সব
মিলে বলছে এখানে মেডিকেল কলেজ অ্যাডমিশনে, ডেন্টাল মেডিকেল কলেজ অ্যাডমিশনে সিট আছে প্রায় হচ্ছে কত, এখানে টোটাল কলেজ হলো 35টা আছে, এখানে সিট আছে 500 থেকে 1000, এখন আবার বৃদ্ধি পায় 1500 থেকে 2500 মতো হয়েছে আর কি। এএমসি তে বললাম সেটা 700 মতো সিট রয়েছে এখানে, এখানে চাইলে তোমরা অ্যাডমিশন দিতে পারো। ডিইউ আর ইউসিইউ এগুলা কোন ইউনিভার্সিটিতে কতগুলো সিট রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ, বেশ হিউজ নাম্বার অফ সিট রয়েছে। বাট তোমাকে জানতে হবে এগুলাতে পরীক্ষা দিতে হলে এইচএসসি তে ভালো করতে হবে। আর এইচএসসি তে ভালো করার জন্য কি করতে হবে, শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে, সঠিক জায়গায় যাইতে হবে, সঠিক গাইডলাইনে চলতে হবে, এবং যেটা রিফাত অলরেডি শুরুতেই বললো যে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা শুরু করতে হবে তোমাদেরকে। এই ব্যাপারটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলাতে তুমি যদি তোমার একটা সিট তুমি দখল করতে চাও, সিট তোমার জন্য আছে, সিট তোমার জন্য অলরেডি আছে, বাট তোমার খালি ওইটা আদায় করে নেওয়া। আদায় করে নেওয়ার জন্য কি করতে হবে, অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। বাসা থেকে সিট বানিয়ে নিলে কাজ হবে না। উচ্ছ্বাসের সাথে ছোটবেলায় আগে অনেক কথা হয়তো, উচ্ছ্বাস বললো ভাই যে একটা সিট যদি আমরা বাসা থেকে বানিয়ে নিয়ে যাই, টেবিল চেয়ার যদি একটা বানিয়ে নিয়ে যাই, তাহলে কি পড়া যাবে না ওইখানে? না, পড়া যাবে না। কারণ কি কারণে পড়া যাবে না জানো? ওইখানে সিট বলতে এটা বোঝায় না, একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য এভরি ইয়ার 2 থেকে 3 লাখ টাকা সরকার খরচ করে। ওখানে সিটের জন্য না, শুধু চেয়ার টেবিলের সিটের জন্য না, ওখানে তোমার পুরো খাওয়া দাওয়া, হোটেল খরচ, মানে হোটেল বলতে বুঝাইতেছি হোস্টেল খরচ, তোমাকে হোস্টেল সুবিধা দিবে, প্লাস হচ্ছে তোমার জন্য বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ভালো এবং কি বলে মানে মেধা যেগুলা, সেই মেধাবী শিক্ষার্থী দ্বারা তোমাদের পাঠদান করাবে। তো এই জন্য তোমার পিছনে একটা স্টুডেন্টের পিছনে পাবলিক ইউনিভার্সিটির কমপক্ষে 1 লাখ থেকে 3 লাখ টাকা খরচ হয় ভার্সিটি বেস। তো এই হচ্ছে ব্যাপার। এইসব জায়গায় তুমি ই করতে পারো, চাইলেও নিজেকে ইনক্লুড করতে পারো। নার্সিং এ প্রায় 10টা নার্সিং কলেজ আছে, 1000 সিট রয়েছে। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে 200-র উপরে, সিট আছে 20,000-এর উপরে। চিন্তার কারণ আছে অবশ্যই এখানে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আগে রেজাল্টের উপর ভর্তি করতো, এখন কিন্তু শুধু রেজাল্টের উপরে তুমি ভর্তি হইতে পারো না। এখন তুমি যদি একটা ন্যাশনালেও চান্স পেতে চাও, ন্যাশনালেও কোনো একটা ভালো সাবজেক্টে পড়তে চাও, তাহলেও তোমাকে কি করতে হবে, অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। ন্যাশনালেও কি আসছে, অ্যাডমিশন পরীক্ষা আসছে। অতএব তোমাকে শুরু থেকেই পড়াশোনা করতে হবে। তুমি পাবলিকে পড়বা না তাই বলে পড়াশোনা করবা না ভালো করে, তাও হবে না। ন্যাশনালে পড়তে গেলেও এখন কি লাগবে, পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ভালো সাবজেক্টে একটা অনার্স করতে চাইলেও, ন্যূনতম ন্যাশনালে একটা ভালো সাবজেক্টে অনার্স করতে চাইলেও তোমাকে অ্যাডমিশনে ভালো করতে হবে, এইচএসসিতে ভালো করতে হবে। দিন কিন্তু এখন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার ছিল, আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার আলোচনা। আমাদের মূল কথা ছিল যে অনেকগুলা সেগমেন্ট আছে, অনেকগুলা জায়গা আছে, তোমরা চাইলে সেখানে নিজেকে ইনক্লুড করতে পারো, কিন্তু মূল কথা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, এইচএসসিতে পড়াশোনা করতে হবে। অথবা তুমি যদি এখন থেকে ডিপ্লোমাতে যাও, অথবা আইএসটিতে যাও, অথবা যেখানেই যাও, অবশ্যই সেখানে ভালো করে পড়াশোনা করতে হবে ক্যারিয়ারটা সহজ করার জন্য। কম্পিটিশন যেহেতু, এজন্য ভালো করার জন্য সবারই পড়াশোনা করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে, সঠিক গাইডলাইন নিয়ে পড়াশোনা করতে হবে। ভালো যারা পড়ায়, ভালো মানুষ যারা, তাদের কাছে যাওয়া লাগবে। সব পরিশেষে একটা কথা বলতে চাই, এতগুলা ক্যারিয়ারের কথা বললাম, মূল কথা হচ্ছে মানুষ হওয়া লাগবে। প্রত্যেকটা ক্যারিয়ারে যাই তুমি দুর্নীতি করে দেশের ক্ষতি, অন্যায়, খারাপ কাজ করতে পারো। আমরা চাই তুমি একটা ভালো মানুষ হয়ে তুমি দেশের সেবা করো, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। রিফাত, ঠিক আছে, হাবিব ভাই তো বললো সবকিছু ঠিক আছে, এবং আমরা গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স তোমাদেরকে চেষ্টা করবো এই যে তোমাদের সফলতার যে লক্ষ্যবিন্দু আছে ওইখানে যাওয়ার জন্য আরো যেন সহজ করা যায়, ঠিক আছে। এবং এই স্ট্র্যাটেজিক্যাল ওয়ে যেটা আমি শুরু থেকে বললাম, এই ওয়ে গুলো আমরা আরো সহজ করে তোমাদের কাছে তুলে ধরবো। সো এই কোর্সে আমরা আশা করতেছি তোমাদেরকে নিয়ে আমরা একটা গুড জার্নি ইন করতে যাচ্ছি। এবং আমি চাই আসলে স্লাইডে হাবিব ভাই যখন প্রথম স্লাইডটা বের করছিল যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ভার্সিটি গুলো, এই প্রথম স্লাইডের মধ্যে যেন আমাদের সবগুলো স্টুডেন্ট থাকে। সো এই আশা ব্যক্ত করে আজকের আমার বক্তব্যটা আমি এখানে শেষ করবো। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।